ওরে হাসিনা রাষ্ট্রদ্রোহ মামলা দে, শেখ মুজিবের মূর্তি তো ভেঙে লাইছি, আপনিও রুম বানায় যাবেন সংস্কার করে লেখা যাবেন নিচে দিয়া, এডি করলে আমরা রেডি হইব। ওই শুরুতেই যা হাত পাও বাঁধা অবস্থায় 17 বছর আমাদেরকে গিরমি রেখা জিম্মি রেখা এই ভারতের কাছে সে অবৈধভাবে এই দেশ শাসন করেছে। এখন আমাদের ডানা প্রয়োজন নাই, আমরা আকাশে উঠতে শিখে গেছি, সেহেতু আমাদের ভয় নেই। আমার দেশের সড়ক জনপথ ব্যবহার করে আগরতলাতে মাল যাবে, ট্রানজিট হয়েছে, সেটা সেই চুক্তিতে কি লেখা আছে আমরা দেখতে চাই। আদানির সাথে যে পাওয়ারের চুক্তি হয়েছে অগণতান্ত্রিক চুক্তি, সেই চুক্তির কপি জনগণ, উনি যদি থাকতে না পারেন রিজেন লেটার দেখার প্রয়োজন হয় না। তো হাসিনাও আসাদের মতো একজন অবৈধ রাষ্ট্রনায়ক। আরেকজন প্রশ্ন করেছেন ইসলামিক ভাইয়েরা, কার ক্ষতি হলো কার লাভ হলো সিরিয়াতে? গতকালকে গোলান হাইটের অর্ধেক দখল করে নিয়েছিল আরব ইসরায়েল যুদ্ধে, ইসরায়েল নিয়ে গেছিল। যখনই দামেস্ক শহর বিদ্রোহীদের হাতে পতন হলো, সাথে সাথে গোলান হাইটের 100% মার্কাবা ট্যাঙ্ক দিয়ে, ওই যে সেনার অফিসার আছেন ওনারা যান, মার্কাবা ট্যাঙ্ক দিয়ে আধা ঘন্টার মধ্যে পুরো গোলান হাইট তারা দখল করে নিয়ে গেছেন। এবং আজকে যে নিউজ এই মুহূর্তে আছে, দামেস্ক শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনারা প্রবেশ করেছে মার্কাবা ট্যাঙ্ক নিয়ে, এবং 200 সামরিক স্থাপনা, তার সেটা কি গ্যারিসন, তার মানে ক্যান্টনমেন্ট, অস্ত্র তৈরি করে আপনার সেই অস্ত্র তৈরি করার যে কারখানা, হ্যাঁ, তাদের বিমান তৈরি করার যে কারখানা, এই সমস্ত 200 সামরিক স্থাপনা ইতিমধ্যেই বোম্বিং করে মাটির সাথে মিশিয়ে দিছে সিরিয়ার। লাভ কার হয়েছে, ক্ষতি কার হয়েছে বিবেচনা করেন, বুঝতে চেষ্টা করেন। যেটা আমার বড় ভাই ফজলুর রহমান সাহেব বলছেন যে কালো পতাকা দেখলেই আর নারায় তকবীর আল্লাহ আকবার কইলি আপনারা যে পাল পারেন, এ কথাটা উনি এমনি বলেন। উনি জেনারেল মানুষ, একটা বাহিনী পরিচালনা করতে, মুক্তিযোদ্ধা একজন, সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করছে। আমরা শুধু এখানে আসি প্রশ্ন করি। উনি যে কথাটা প্রথম আলোচনায় বলে গিয়েছে, যদি সেটা আমরা অনুধাবন করতাম তাহলে আমরা এইভাবে প্রশ্ন করতাম। সেজন্যই বলছি সবকিছুতে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আজকে যে কথা বলছেন স্যার, আপনি আরেকটু আগে গেলে আপনি গুগলে সার্চ করলে এটা দেখতে পারবেন। জেনারেল সাহেব, ওরা 900 একর জায়গা মিরেশ্বরাই ইকোনমিক জোনে পাইছে, হলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করবে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বানাবে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আমি তো জেনারেল মানুষ, দুজনেই আর্মির মানুষ, অর্ডিন্যান্স ফ্যাক্টরি করবে কি জন্যে? এখানে যে সমস্ত সমরাস্ত্র ওনারা উৎপাদন করবে সেটা 7 সিস্টারে পাঠাবে। এটা পাঠাইতে হলে কি লাগবে? এই রামগড়ের থেকে সাবরুম পর্যন্ত একটা মৈত্রী সেতু বানাতে হবে। ওই সেতুটা তারা এই জন্যই বানাইছে। এবং জেনারেল সাহেব 300 একর জায়গা ইকোনমিক জোনে তাদেরকে দেওয়া হয়েছে। 7 সিস্টারে যে সমস্ত মালামাল লাগে ব্যবহার করে উৎপাদন করার জন্য তারা এখানে ফ্যাক্টরি করবে, শিল্প তৈরি করবে। এখানে তারা উৎপাদন করে জিরো ট্রাফিকে মৈত্রী সেতু দিয়ে পারবে 7 সিস্টারে এগুলি সরবরাহ করবে। আজকে 15 বছর যে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে, শেখ হাসিনা মোদির ডক্ট্রিনের যে চুক্তি করেছে, সেই চুক্তির কপিগুলি হাসিনা কাউকে দেখায় না, এবং সংসদও পাশ করে নাই। জেনারেল সাহেব, আজকে 4 মাস হয়ে গেল আপনি ক্ষমতায় বসেছেন, প্রধান উপদেষ্টা মহোদয়। ভারতের সাথে 17 বছর যে অগণতান্ত্রিক চুক্তি করেছে, এই চুক্তির কপিগুলি কেন আপনার জনসমক্ষে শ্বেতপত্র হিসাবে প্রকাশ করলেন না? আমাদের প্রশ্ন। খালি নির্বাচন নির্বাচন বলেন। আমার সাথে যে 2টা বন্দর নিয়ে গেল, আমার সমুদ্র বন্দর, ওই চুক্তিতে কি লেখা আছে আমরা দেখতে চাই। আমার দেশের সড়ক জনপথ ব্যবহার করে আগরতলাতে মাল যাবে, ট্রানজিট হয়েছে, সেটা সেই চুক্তিতে কি লেখা আছে আমরা দেখতে চাই। আদানির সাথে যে পাওয়ারের চুক্তি হয়েছে অগণতান্ত্রিক চুক্তি, সেই চুক্তির কপি জনগণ দেখতে চায়।
ভারত বাংলাদেশের রোহনপুর দিয়ে আগরতলার 7 সিস্টারে যে রোড রেল ট্রানজিট করেছে, সেই ট্রানজিটে কি কি শর্ত আছে সেটা আমরা দেখতে চাই। আমাদেরকে দেখান। জনগণ উন্মুখ হয়ে আছে। বাদ দেন আপনার নির্বাচন, আপনি নির্বাচন নিয়ে থাকেন। এই 17 বছরে যে অগণতান্ত্রিক চুক্তি হয়েছে ভারতের সাথে, কিসের ভয়ে এখন পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করলেন? কাকে ভয় পাচ্ছেন? জনতা আপনার সাথে আছে, তার প্রমাণ তো এই চিহ্নকে নিয়ে জনগণ দিয়েছে আপনাকে। এদেশের সকল রাজনৈতিক দলকে আপনার আহ্বান করছে, সবাই আপনার চায়ের দাওয়াত গ্রহণ করেছে, আপনার কাছে গিয়েছে। আমরা একটা চরম যে কথাটা আমি বলছিলাম শুরুতেই, যা হাত পা বাঁধায় অবস্থায় 17 বছর আমাদেরকে গিরমি রেখা জিম্মি রেখা এই ভারতের কাছে সে অবৈধভাবে এই দেশ শাসন করেছে। এখন আমাদের ডানা প্রয়োজন নাই, আমরা আকাশে উঠতে শিখে গেছি, সেহেতু আমাদের ভয় নেই। রক্ত দিয়েছি, আরো দিব, কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কাউকে খেলতে দেওয়া যাবে না। জেনারেল সাহেব বলছেন সংস্কারের কথা। সংস্কার কিসের করবে? এখন আমার মাথা ব্যথা, আপনি যদি এখন আমার কাশির ওষুধ দেন তাহলে লাভ হবে কি? আগে তো মাথা ব্যথা সারাতে হবে। আমার দেশে সবচেয়ে বড় অন্যায়টা কি করেছে শেখ হাসিনা? সেটা করেছে, একটা সিস্টেম ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সে এই সিস্টেমটাকে রহিত করে দিচ্ছে। জেনারেল সাহেব দেখেন, 15 অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা যে কথা বলছি, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, তার বাবার জাতির পিতা বানাইছে, তার বাবার জন্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিমানবন্দর লঞ্চ ঘাট সব জায়গায় একটা মুজিব কন্যার থাকবে এটা বানাইছে। তার বাপের নামে শত শত মূর্তি বানাইছে। আজকে অনেক ইন্টেলেকচুয়ালরা বলেছে যে বঙ্গবন্ধুর মূর্তিকে এইভাবে ভাঙিয়ে দেওয়াটা কি উচিত হয়েছে? উনি কিছু করে নাই দেশের জন্য। হাফিজ আল আসাদ সিরিয়ার জন্য কিছু করে নাই, তো ওনার মূর্তি সব কেন ভেঙে বেলাইতেছে? সে এনে যে একবার দেখে আসে কি হচ্ছে। এই 15 অ্যামেন্ডমেন্টে জেনারেল সাহেব দেখেন, লাস্ট ক্লজটা পড়েন সংবিধানে, তাহলে দেখবেন সেখানে লেখছে যে এই আইনগুলি সংশোধন করা হলো এবং সংবিধানে সন্নিবেশিত করা হলো, কোন সরকার কোন ব্যক্তি কখনো এই সংবিধান থেকে এই সমস্ত রহিত করিতে পারিবে না। যদি রহিত করে তাহলে সে রাষ্ট্রদ্রোহী বলিয়া গণ্য হইবে। শেখ মুজিবের মূর্তি তো ভেঙে লাইছি, করে হাসিনা রাষ্ট্রদ্রোহ মামলা দে, আপনার রুম বানায় যাবেন সংস্কার করে লেখা যাবেন নিচে দিয়া, এডি এডি করলে আমরা রেডি হইব, ওই বেটা মানবো না, তাতে আপনার কি? আমরা মানছি হাসিনার 15 অ্যামেন্ডমেন্ট, মানি নাই তো কি করতে পারছে? আমাকে শেখ মুজিবের বাড়ি শুদ্ধ ভেঙে লাইছি। সেজন্যই বলছি সংস্কার হলো মনের সংস্কার করতে হবে স্যার। আগে মনের সংস্কার করেন, তাহলে সব সংস্কার উন্নত পাবে। মনের মধ্যে শয়তানি রেখে সংস্কার করলে আপনি কেন যে কেন স্বয়ং ফেরেশতা যদিও করে তাও এটা সঠিক হবে না। আমরাও সংস্কার চাই, সংস্কার দ্রুত করতে হবে। বিদেশি রাষ্ট্রগুলির থেকেও চাপ আছে, সেটা ইউনূস সাহেব জানেন। ভারতে বিক্রম মিশ্রা আসছিল, তিনিও একই কথা বলেছেন। সারা পৃথিবী কোনো অনির্বাচিত সরকারকে কোন নির্বাচিত সরকার কখনোই ভালো চোখে দেখে না, এবং এটা একসময় দানবের রূপান্তরিত। এই অভিজ্ঞতা আমাদের আছে। সে অভিজ্ঞতা হলো কি, হ্যাঁ শেষ করি, আর একটা পয়েন্ট আছে আপনার, ওইটা উত্তর দিয়ে। সেটা আমরা কিভাবে অবলোকন করেছি জেনারেল সাহেব? 2008 সালে ফখরুদ্দিন মনিরুদ্দিনরা 2 বছর এদেশে একটা অবৈধ সরকার পরিচালনা করেছে, এই অভিজ্ঞতা আমাদের আছে। আর একটা কথা, জাতীয় সরকারে বিএনপি বাধা দেয় কেন? এটার বিএনপির একটা অভিজ্ঞতা আছে। 2009 সালে শেখ হাসিনা এরকম জাতীয় সরকার করছিল। আসম আব্দুর রব, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এদের সবাইকে নিয়ে উনি একটা জাতীয় সরকার করছিল। সে সরকার কি করলো? আমাদের একটা পার্মানেন্ট যে সলিউশন তত্ত্বাবধায়ক সরকার, হেডেই বাতিল করে দিল। এই অভিজ্ঞতা থেকে আমরা জাতীয় সরকার করতে চাই না। নির্বাচন হওয়ার পরে আমরা জাতীয় সরকার, এই জন্য আমাদের দলের চেয়ারম্যান বলেছেন আমরা করব, কারণ
হয়তোবা আমাদের সাথে যারা নাকি ৬১টা দল সংগ্রাম আন্দোলন ছিল, এমনও একজন হয়তোবা পার্টি প্রধান তিনি নির্বাচিত হতে পারলেন না। আমরা তাকে সম্মান করে সরকারে অ্যাটেন্ড করাবো। প্রত্যেক দলের প্রধানরা আমাদের সরকারে থাকবে এবং সকল ধরনের মতের লোকেরা দের নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই। সেখানে ধর্মগুরুরা থাকবে, সেখানে পেশাজীবীরা থাকবে, শ্রমজীবীরা থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রাক্তন সেনা কর্মকর্তা থেকে আরম্ভ করে এক্স ওয়াই জেড সবাইকে নিয়ে একটি সরকার গঠন করার পরিকল্পনা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আছে এবং ৩১ দফায় আমরা সে বিষয়টা সম্পূর্ণভাবে উত্থাপিত করেছি জাতির জন্য। ইনশাল্লাহ আমরা আশা রাখি নির্বাচন হলে বিএনপির সরকার হবে না, এদেশে একটা সকল মত দলের লোকদের নিয়ে একটা সরকার হবে, সেটা হবে জাতীয় সরকার। ধন্যবাদ।